দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যদিও আসলে প্রসেসিং এর আগে এই টপিকটা আমি শেষ করে আসলে ভালো হইতো, তা সমস্যা নাই, এটা কোনো এমন কিছু না। এটা হচ্ছে আমাদের ওই ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে তো অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো ক্রিস্টাল স্ট্রাকচারেরই একটা পার্ট বলা যায়, সেটা হচ্ছে ডিফেক্টস ইন ক্রিস্টালস। মানে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার আমরা এই যে পড়ছি, মানে এত মানে সিরামিকের বলো বা মেটালের বলো, যেটাই বলো না কেন, এই যে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার পড়ে আসছি, সেই ক্রিস্টাল স্ট্রাকচারে কি ধরনের ডিফেক্ট আছে এবং সেই ডিফেক্টের মধ্যে কিছু কমন ডিফেক্ট আমরা পড়বো, এবং এর সাথে কিছু স্ট্রেনদেনিং মেকানিজম শিখবো। স্ট্রেনদেনিং মেকানিজম মানে হচ্ছে যে একটা মেটাল বলো বা সিরামিক বলো, যেটাই বলো না কেন, তার আমি এমন কিছু একটা করতে চাই যাতে করে তার ম্যাটেরিয়াল স্ট্রেংথটা বেড়ে যায়। তো সেই ধরনের কিছু মেকানিজমও আমরা দেখবো। তো যাই হোক, আমরা আজকে শুরু করি। আজকে এই লেকচারটাও, এই স্লাইডটাও মোস্ট প্রবাবলি 2টা লেকচার লাগবে। তো আমি আজকে আজকে প্রথম লেকচারটা নিচ্ছি, তো নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলবো আর কি। তো আমরা আগাচ্ছি, দেখো। তো ফার্স্টে যদি বলি যে ক্রিস্টাল ইমপারফেকশনস, তো আমরা ডান দিকের যে ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল আমরা যদি বলি, এবং এই পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখো যে বিভিন্ন ওরিয়েন্টেশনে আমাদের এই অ্যাটম গুলা থাকবে। স্বাভাবিক, এটা আমরা জানি যে পলিক্রিস্টালাইন তখনই বলি যে আমাদের পাশাপাশি দুইটা গ্রেইনের মধ্যে ওরিয়েন্টেশন একটা ডিফারেন্স থাকবে। এটা তো থাকবে, স্বাভাবিক কথা। এবং কিন্তু মেন কথা হচ্ছে যখনই আমাদের এই দুইটা গ্রেইনের মধ্যে কিছু ডিফারেন্স তো নরমাল থাকবে, এর সাথে এক্সট্রা কিছু ইমপারফেকশন থাকবে। লাইক আমরা এই ছবিটার দিকে যদি দেখি তাহলে দেখবো যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফাঁকা। তো এটা এক ধরনের ডিফেক্ট, যে আমাদের ভয়েড আছে বা ভ্যাকেন্সি আছে, এটা এক ধরনের ডিফেক্ট। তারপরে দেখা যাচ্ছে যে একটা মানে কি বলে এটাকে, ইম্পিউরিটি অ্যাটম দেখা যাচ্ছে। ইম্পিউরিটি অ্যাটম মানে কি, যে যেটা আমার নরমাল ক্রিস্টাল স্ট্রাকচারের যে অ্যাটম তার থেকে ডিফারেন্ট একটা অ্যাটম দেখা যাচ্ছে। তো এটা এক ধরনের ক্রিস্টাল ইমপারফেকশন। অথবা দেখো একটা লাইন বরাবর অ্যাটম মিসিং আছে। সো ওভারঅল এগুলাকে বলবো আমরা ক্রিস্টাল ইমপারফেকশনস। তো যদিও আমাদেরকে আমরা মনে করি যে আসলে আমরা যদি পারফেক্টলি ক্রিস্টাল মানে পারফেক্টলি ম্যাটেরিয়াল প্রডিউস করি, তাহলে তার ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালটা পারফেক্ট হবে, মানে কোনো ইমপারফেকশন থাকবে না। কিন্তু আসলে এটা ভুল। তুমি যতই আইডিয়াল সিচুয়েশন দাও না কেন, কিছু না কিছু তোমার ডিফেক্ট থাকবেই। তো ক্রিস্টাল ইমপারফেকশন মানে হচ্ছে যে তোমার ল্যাটিসের মধ্যে কিছু ইরেগুলারিটি, দ্যাট ইজ কল্ড ক্রিস্টাল ইমপারফেকশনস। ঠিক আছে? তো আমরা যদি আরো একটু ডিটেলসে যাই, তাহলে আমরা একটা যদি একজন মেটালার্জিস্টের একটা ইয়া দিয়ে আমরা কোট করব, সেইং সেটা হচ্ছে যে ক্রিস্টালস আর লাইক পিপল, ইট ইজ দ্য ডিফেক্টস ইন দেম হুইচ টেন্ড টু মেক দেম ইন্টারেস্টিং। মানে হচ্ছে বলা হচ্ছে যে ক্রিস্টাল হচ্ছে অনেকটা মানুষের মতো, যে এবং এই ক্রিস্টালের মধ্যে যে ডিফেক্ট আছে, সেইটাই, এই ডিফেক্ট থাকার কারণে এটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এটার প্রপার্টিতে অনেক ধরনের চেঞ্জ বলো বা এনহ্যান্সমেন্ট বলো, এই টোটাল জিনিসটা হয় হচ্ছে এই ইমপারফেকশন থাকার কারণে। সো এই জন্য উনি এইভাবে আর কি জিনিসটা বলছে। যাই হোক, তো আমরা এখন দেখবো যে কি কি ধরনের আমরা ক্রিস্টাল ইমপারফেকশন হতে পারে, সেগুলো ডিটেলস আস্তে আস্তে যাব। তো দ্য প্রপার্টিজ অফ সাম ম্যাটেরিয়ালস আর প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেজেন্স অফ ইমপারফেকশনস। স্বাভাবিক যে আমাদের যে ক্রিস্টাল ইমপারফেকশন থাকবে, এবং এটার কারণেই কিছু ম্যাটেরিয়ালের প্রপার্টিগুলো ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে? তো এই জন্য আমাদের যে কোনো প্রপার্টি বুঝার জন্য বা নলেজ গেইন করার জন্য আমাদের এই ক্রিস্টাল ইমপারফেকশনের সম্পর্কে আইডিয়া আমাদের থাকতে হবে। এবং এই ক্রিস্টাল ইমপারফেকশন আইডিয়া থেকেই আমরা ওই ম্যাটেরিয়ালের বিহেভিয়ার সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাব, যে ওই ম্যাটেরিয়ালের বিহেভিয়ারটা কেমন হবে। একটা এক্সাম্পল দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। যেমন ধরো আমরা একটা পিওর মেটাল, ধরো সে আমরা কপারের কথা বলি। কপারের আমরা মেকানিক্যাল প্রপার্টিজ কিন্তু আমরা জানি। ঠিক আছে? তো মেকানিক্যাল প্রপার্টি বলতে বুঝাচ্ছি টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ বা ডাক্টিলিটি বা ব্রিটেলনেস, এগুলো মোটামুটি ধরো আমরা জানি। এখন দেখো যে যখন এই কপারের মধ্যে আমরা অ্যালয়িং করি, হোয়াট ইজ অ্যালয়িং, নামটা হয়তো অ্যাটলিস্ট তোমরা শুনে থাকবা হয়তো, অ্যালয়। তো অ্যালয়িং হচ্ছে আমরা বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে আমরা ইম্পিউরিটি বলাটা ঠিক না, আমরা বাইরে থেকে আমরা মানে কি বলে ফরেন অ্যাটম অ্যাড করব।
ফরেন অ্যাটম বলতে বোঝাচ্ছি যে কপার ছাড়া অন্য কোন একটা অ্যাটম, সে জিঙ্ক। এখন এই কপারের সাথে ধরো আমি 30% এর মতো জিঙ্ক আমি অ্যাড করলাম, তাহলে এই যে 30 এবং 70% কপারের যেই অ্যালয় বলতে বোঝাচ্ছে যে মিক্সচার অফ টু অর মোর অ্যাটমস বা টু অর মোর টাইপস অফ অ্যাটম। তো এখানে দুই ধরনের অ্যাটম আমরা মিক্স করলাম। এই যে মিক্স করলাম, এই যে নতুন একটা আমাদের অ্যালয় ফর্ম করলো, দ্যাট ইজ ব্রাস। এবং এই ব্রাসের প্রপার্টি যদি আমরা দেখি, তাহলে ব্রাস হচ্ছে হার্ডার এন্ড স্ট্রঙ্গার দেন পিওর কপার। তাহলে দেখো আমরা কপারের যে প্রবলেম ছিল, সে তোমার স্ট্রেংথ কম বা হার্ডনেস কম, কিন্তু আমি যখন কপার এবং জিঙ্ক একত্রে মিলিয়ে একটা নতুন মানে কি বলে অ্যালয় ফর্ম করাইলাম, দ্যাট ইজ ব্রাস। আমরা সবাই ব্রাস নামটা সবাই জানি। তো এইটার কিন্তু প্রপার্টিটা পিওর কপারের থেকে বেটার। সো দেখো ক্রিস্টাল ইমপারফেকশন না, কিন্তু কিন্তু দেখো এই যে বাইরে থেকে অ্যাটম, ওকে ইম্পিউরিটি অ্যাটম আমরা দিব এবং ওকে সরাবে বা মাঝখানে যে বসবে, যেটাই হোক না কেন, এর ফলে যে নতুন স্ট্রাকচারটা পাচ্ছি, এটাই কিন্তু আমাদের আমাদের এই কি বলে এটাকে স্ট্রেংথটা দিচ্ছে। সো এইটাও কিন্তু এক ধরনের স্ট্রেংথেনিং মেকানিজম আমরা বলতে পারি। ঠিক আছে, সো এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখন আমরা যদি মানে কি বলে এটাকে গ্রেইন বাউন্ডারি ফিগার গুলো একটু দেখি, তাহলে দেখবো যে আমরা যখন আমাদের যখন একটা যে কোনো মেটাল কুল হয়, মানে ধরো ইয়ের সময় সলিডিফিকেশন মানে কি বলে কাস্টিং এর সময় যখন একটা মেটালকে আমরা ওই মোল্ডে ঢালার পরে এর তো কি কি করে আস্তে আস্তে সলিডিফাই হয়। তো সলিডিফাই কিন্তু এক জায়গা থেকে হয় না। তো সলিডিফাই কি হয়, যে জায়গায় জায়গায় সলিডের নিউক্লিয়াস ফর্ম করে। তো লিকুইড থেকে এই যে বিভিন্ন পজিশনে নিউক্লিয়াস গুলো ফর্ম করে এবং নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তো বড় হইতে হইতে একটা সময় যখন টোটালটা একটা আরেকটা আশেপাশের কি বলে একদম টোটালটা সলিড হয়ে যায়, এবং এদের কিন্তু ক্রিস্টাল ওরিয়েন্টেশনে একটা ডিফারেন্স থাকে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা পজিশনে ক্রিস্টাল ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, কিন্তু টোটালটা কিন্তু একই মেটাল, লাইক সে কপার অথবা আয়রন, সবাই আয়রন, কিন্তু বিভিন্ন জায়গার আয়রনে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। আমরা যদি এই ফিগারটা দেখি তাহলে ক্লিয়ার হবে যে এই যে দেখো জায়গায় জায়গায় সলিড ফর্ম করা শুরু করছে এবং এদের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। আর কিন্তু ডিফারেন্ট না, মানে এদের অ্যাটম সেম, ক্রিস্টাল স্ট্রাকচার সেম, সবই সেম, শুধু অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। সো এর ফলে যেটা হয় যে আমাদের এই ধরনের গ্রেন বাউন্ডারি ফর্ম করে। এখন একটা কোশ্চেন কিন্তু আসে যে আহ, যদি আমরা আইডিয়াল সিচুয়েশন দিতে পারতাম, হোয়াট ইজ আইডিয়াল সিচুয়েশন, যে আমাদের এই প্রত্যেকটা এই যে সলিড নিউক্লিয়াস যে গ্রো করে একই রেটে বা একই ভাবে গ্রো করা শুরু করছে সেম, তাহলে যেটা হবে যে প্রত্যেকটা গ্রেইনের সাইজ কিন্তু সেম হওয়া উচিত, তাই না? মানে আমরা যদি আইডিয়াল কন্ডিশন দিতে পারতাম বা এনাফ টাইম যদি দিতে পারতাম, তাহলে এই ঘটনাটা ঘটতো। কিন্তু দেখা গেছে যে আইডিয়াল কন্ডিশন আসলে দেওয়া পসিবল হয় না, এবং এই কারণে রিয়ালিটিতে যেটা হয় যে প্রত্যেকটা ক্রিস্টালই আমাদের আলাদা আলাদা সাইজ হয়, ক্রিস্টাল বা গ্রেইন যেটাই বলো না কেন ভেরিং সাইজ হয়। এই কারণে যে প্রত্যেকটা আলাদা আলাদা নিউক্লিয়াসের তোমার কি বলে এটাকে গ্রোথ রেট ডিফারেন্ট। সো এই কারণে আমরা দেখতে পাই যে এই যে ক্রিস্টাল মানে কি বলে গ্রেইন স্ট্রাকচারের গ্রেইন গুলা এক একটা এক এক সাইজ হয়, এবং এদের মধ্যে একটা ক্লিয়ার গ্রেইন বাউন্ডারি আমরা লক্ষ্য করি, কারণ তাদের দুইটা গ্রেইনের মধ্যবর্তী মানে মাঝে একটা মানে ওরিয়েন্টেশনের ডিফারেন্স থাকে, যেটার কারণে তোমরা আমরা এখানে একটা ক্লিয়ারলি গ্রেইন বাউন্ডারি আমরা দেখতে পাই। তোমরা এই ফিগারটা দেখলেও বুঝতে পারবা যে এই যে যখন বিভিন্ন ওরিয়েন্টেশনের ক্রিস্টাল গুলা ফর্ম করে বড় হইতে থাকে, একটা সময় এসে তারা যখন টোটালটা সলিডিফাই হয়ে যায়, তখন দেখবা যে পাশাপাশি দুইটা গ্রেইনের মধ্যে একটা ডিফারেন্সের কারণে মানে ক্লিয়ারলি গ্রেইন বাউন্ডারিটা ভিজিবল হয়ে যায়। ঠিক আছে, তো আচ্ছা, যাই হোক। এটা কি হ্যাঁ, আসলে ফাঁকা জায়গা? বলো। এগুলো কি ফাঁকা জায়গাগুলোকে আমরা গ্রেইন বাউন্ডারি বলতেছি না স্যার? ফাঁকা জায়গা কেন হবে? এটা হচ্ছে যখনই দুইটা গ্রেইন পাশাপাশি বড় হচ্ছে, তো বড় হইতে হইতে একটা সময় আসলে তো সে ওরিয়েন্টেশনের ডিফারেন্স আছে না, ধরো এই যে যে দুইটা গ্রেইন বড় হচ্ছে, বড় হইতে হইতে এর ধাক্কা দিবে না একটা সময়। কিন্তু যদি এমন জি হইতো স্যার। যে এদের ওরিয়েন্টেশন টোটালি সেম, তাহলে সবাই মিলে ধরো বাবল, তাহলে বাবল সব মিলে একটা বাবল হয়ে যাইতো। কিন্তু আসলে ওরিয়েন্টেশন সেম না। তো সেম না, ধরো একটা মানে একটা বাবল একদিকে গ্রো করতেছে, আরেকটা বাবল আরেক দিকে গ্রো করতেছে, মানে বাবল দিয়ে আমি এমনি বুঝাচ্ছি। তো এই কারণে দেখা যায় যে আসলে বাবল দুইটা কখনো একসাথে মিলে যায় না।
তার থেকে কি হয়, দুইটা বাবল তাদের মধ্যে একটা গ্রেন বাউন্ডারি ফর্ম করে। যেমন ধরো তুমি এরকম সিন দেখতে পারো হয়তো, যে আমরা যখন বাবল ফুলাই তখন দেখবে যে অনেক সময় দুইটা বাবল পর পর ফর্ম করে ফেলে। দেখছো না এরকম সিন, যে দুইটা বাবল কিন্তু তাদের মধ্যবর্তী কিন্তু একটা একটা কি বলে এটাকে গ্রেন বাউন্ডারি কিন্তু থাকে, মানে একটা বাউন্ডারি থাকে সোজা কথা। তো এখানেও সেম কাহিনীটাই ঘটে, যে যখনই এরকম দুইটা ক্রিস্টাল গ্রো করতে থাকে এদের ডিফারেন্সের কারণে আমরা দেখতেই পাবো যে এদের মাঝখানের মধ্যবর্তী স্থানটা আসলে ডিফারেন্ট, মানে দুইটা জোন ভাগ করে দেয়। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বর্ডার। সো ওই বর্ডারটা হচ্ছে হ্যাঁ, অ্যাজ এ সেন্স যে আমরা বর্ডারের মধ্যে কিছু ইমপারফেকশন দেখতে পাই, কারণ যখন গ্রো করে দেখবো যে কোনো একটা কারণে একটা ছোট্ট একটা ভয়েড ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিস্টাল ইমপারফেকশন গুলো কিন্তু এই কারণেই চলে আসে। দেখবো যে গ্রেন বাউন্ডারিতে ছোট ছোট হয়তো ভয়েড ক্রিয়েট হয়েছে, বা বা ফরেন অ্যাটম এসে জমা হয়েছে। কথা কি বুঝতে পারছো? এটা ফাঁকা না। জি স্যার, বুঝছি স্যার। ওকে, পুরো এই গ্রেন বাউন্ডারিতে তো ক্রিয়েট হচ্ছে, আমি কুলিং করতেছি এর কারণে, তাই হ্যাঁ না কুলিং স্যার? করতে কুলিং করতেছি, তার মানে কি টোটালটা তো অবশ্যই সলিড হবে, এমন তো না যে আস্তে আস্তে সলিড হচ্ছে এবং গ্রেন বাউন্ডারিতে এসে কিছু লিকুইড ট্র্যাপড হয়ে গেছে, এই ধরনের কিন্তু সিচুয়েশন হবে না। সিচুয়েশন টোটালটাই সলিড হবে। কিন্তু সলিডের এই যে যে দুইটা পাশাপাশি অঞ্চলের সলিডের ওরিয়েন্টেশনের ডিফারেন্স থাকবে। এবার বুঝছো? স্যার আগের স্লাইডে স্যার স্ট্রেন্ডিং মেকানিজম নিয়ে কিছু একটা বলছিলেন স্যার, তখন একটু নেট চলে গেছিল, শুনতে পাইনি। সেকেন্ডারি মেকানিজম কিন্তু পড়াই না এখনো। জাস্ট বললাম যে যখন আমরা কপারের মধ্যে জিঙ্ক অ্যাড করি, অ্যাড করে ব্রাশ বানাইলাম, এতে করে দেখা গেল যে তার স্ট্রেংথ এবং হার্ডনেস দুটাই বেড়ে গেল পিওর কপারের থেকে। তো এইটাও ইটস ওয়ান টাইপ অফ স্ট্রেংথেনিং মেকানিজম, যে আমি কপারকে কোনো একটা কিছু করলাম যাতে করে তার স্ট্রেংথ বাড়লো, এবং কোনো একটা কিছুর নামই হচ্ছে অ্যালোয়িং। সো অ্যালোয়িং ইজ ওয়ান টাইপ অফ স্ট্রেংথেনিং মেকানিজম। বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমরা বিভিন্ন ধরনের ইমপারফেকশনের ডিটেইলসে যাব। তো স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মেটালার্জির ক্ষেত্রে নিউক্লিয়াসের সংজ্ঞা কি? এটা নিউক্লিয়াস না, এটা হচ্ছে সলিড যখন ফর্ম করতেছে, মানে ইনিশিয়েশন। ঠিক আছে, সলিডের ইনিশিয়েশন স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। তোমার এটা off করো হ্যাঁ, তাহলে। রোল 14 এর মাইক ডিস্টার্ব করতেছে। আমার কি কথা শোনা যাচ্ছে এখন? স্যার এখন শোনা যাচ্ছে। তোমরা একটু মিউট করো, নিজেরা একটু মিউট করো, আমি তো ক্লাস নেওয়ার সময় এটা খেয়াল করার মতো থাকে না, বুঝো নাই? তোমরা নিজেরা একটু কেয়ারফুল থাকতে হবে তো ক্লাসে। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইটা নিউক্লিয়াস বলতেছে এই কারণে যে এইটা হচ্ছে সলিড যে ফর্ম করে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে ফর্ম করা শুরু করে, একটা জায়গা থেকে তো আর সলিড হবে না। তো ওই যে প্রত্যেকটা যেই যেই জায়গা থেকে সলিডিফিকেশনটা স্টার্ট হচ্ছে, আমি প্রত্যেকটা জায়গাকে বলি হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এইটা এই নিউক্লিয়াস কিন্তু তুমি যদি বায়োলজি নিউক্লিয়াস বলো সেটা না, এটা হচ্ছে যে ইনিশিয়েশন, সলিডিফিকেশনের যে ইনিশিয়েশন, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস। বুঝতে পারছো? এইটাই আলটিমেটলি গ্রো করে। এমন না যে এই যে নিউক্লিয়াস ফর্ম করলো আরো ছোট ছোট হাজার হাজার নিউক্লিয়াস জায়গায় জায়গায় ফর্ম করবে, সেটা না। নিউক্লিয়াস কয়েকটা জায়গা পজিশনে ফর্ম করলো, এই জিনিসগুলো আলটিমেটলি আস্তে আস্তে বড় হচ্ছে এবং বড় হয়ে এই গ্রেন গুলো ফর্ম করতেছে। বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের ডিফেক্ট বা বিভিন্ন ধরনের ইমপারফেকশন। তো প্রথমে যে ইমপারফেকশনটা সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট মানে হচ্ছে কোন একটা জায়গার অ্যাটমের কোন একটা ডিফারেন্ট, লাইক এমন হতে পারে যে ওইখানে অ্যাটমটা মিসিং, লাইক ভ্যাকেন্সি। তারপরে হতে পারে তোমার ইন্টারস্টিশিয়াল অ্যাটম। ইন্টারস্টিশিয়াল অ্যাটম মানে কি, যে যখন আমাদের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা থাকে সেই অ্যাটমের ফাঁকা ফাঁকা জায়গা বা ইন্টারস্টিশিয়াল, আমরা কিন্তু জানি, আমরা কিন্তু ওই যে কি বলো এটাকে ইন্টারস্টিশিয়াল ভয়েড পড়ে আসছি, মনে আছে কিনা তোমাদের, যে টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল। হ্যাঁ, ওই যে ইন্টারস্টিশিয়াল পজিশন। বলো, কেউ কি বলবা কিছু? ইয়েস স্যার, মানে স্যার এগুলো পড়ে আসছে, এটা বলছিলাম। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু জানি। ইন্টারস্টিশিয়াল জায়গাতে যদি কোনো অ্যাটম যেয়ে বসে, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ইমপারফেকশন। অথবা সাবস্টিটিউশনাল অ্যাটম, মানে হচ্ছে তোমার যেই অ্যাটমটা আছে সব কপারের অ্যাটম, হঠাৎ করে তোমার কপারের একটা অ্যাটম সরাই দিয়ে এসে অন্য কেউ বসলো। যেমন ধরো সে জিঙ্ক আমি অ্যাড করলাম, এটা তো আমি আমার পারপাসে অ্যাড করলাম, আমি আমার মানে স্ট্রেনথেনিং মেকানিজমের জন্য বা স্ট্রেনথেনিং এর জন্য অ্যাড করলাম। কিন্তু এমন অনেক সময় হবে, দেখবো আমরা, যে আসলে আমি কোনো কিছু অ্যাড করি নাই কিন্তু কিছু ইমপিউরিটি অ্যাটম অলরেডি থাকে। সো
হয়তো এমন হইতে পারে যে একটা কপার অ্যাটমকে সরিয়ে সে নিজে যেয়ে বসছে, সো দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ডিফেক্ট। তো এই তিন ধরনের ডিফেক্ট হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট মানে কি অ্যাটমকে সরিয়ে কোন একটা মানে ইমপারফেকশন আসছে, দ্যাট ইজ পয়েন্ট ডিফেক্ট। আর লাইন ডিফেক্ট হচ্ছে একটা লাইন বরাবর অ্যাটম মিসিং আছে, সো এটাকে আমরা বলি ডিসলোকেশন। ঠিক আছে, এটা আমরা দেখবো ডিটেইলস পরে আসতেছি। আর যদি আমরা টু ডাইমেনশনাল ডিফেক্ট বলি, টু ডাইমেনশনাল ডিফেক্ট বললে আমরা বলবো হচ্ছে যে ওই যে যেটা একটু আগে বলতেছিলাম যে গ্রেন বাউন্ডারিও ইটসেলফ এক ধরনের ডিফেক্ট। কারণ কি, একটু আগে বললাম, তুমি একজন কোশ্চেনও করতেছিল যে এটা কি ফাঁকা থাকে কিনা। তো গ্রেন বাউন্ডারিতে ফাঁকা থাকে না, তবে গ্রেন বাউন্ডারিতে কিছু ডিফেক্ট অলরেডি জমা হয়। লাইক কিভাবে বললাম, যে যখন দুইটা গ্রেন বড় হইতে থাকে, এসে এসে যখন জমা হয়, মানে আস্তে আস্তে যখন মিট করে, সেই মিট করার পজিশনে যেহেতু তাদের ওরিয়েন্টেশনের ডিফারেন্স থাকে, তখন তারা একত্রে সুন্দর মতো ক্লিয়ারলি জয়েন হয়ে যায় না। এবং এই কারণে দেখা যায় যে কিছু ভয়েড ক্রিয়েট হইতে পারে, বা কিছু সারফেস বা এরিয়া ডিফেক্ট হইতে পারে, যেটা কিনা আমরা গ্রেন বাউন্ডারিতে দেখতে পাই। সো গ্রেন বাউন্ডারি ইটসেলফ কিন্তু একটা এক ধরনের ডিফেক্ট। আর যদি থ্রি ডাইমেনশনাল ডিফেক্ট বলি, যে আমরা টোটাল মেটালের ক্ষেত্রে আমরা একটা মানে অবজেক্টের ক্ষেত্রে যদি কোনো ডিফেক্ট বলি, তাহলে আমরা বলবো হচ্ছে পোরোসিটি বা ক্র্যাক। সো তার মানে চার ধরনের ডিফেক্ট আমরা বললাম। একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, যেটা কিনা শুধু অ্যাটমের কোন একটা ইমপারফেকশন। দেন আস্তে আস্তে ওয়ান ডাইমেনশনাল যদি বলি, তাহলে হচ্ছে লাইন ডিফেক্ট, যেটাকে আমরা ডিসলোকেশন বলবো। টু ডাইমেনশনাল যেটাকে বলবো সারফেস বা এরিয়া ডিফেক্ট, যেটা হচ্ছে গ্রেন বাউন্ডারি, কারণ গ্রেন বাউন্ডারিতে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাবো। আর হচ্ছে ফাইনালি থ্রি ডাইমেনশনাল ডিফেক্ট হচ্ছে পোরস, মানে পোর বলতে ফাঁকা, কোন একটা সলিডিফিকেশনের সময় কোন একটা জায়গা হচ্ছে একদম ভয়েড ক্রিয়েট হয়ে গেছে, অথবা ক্র্যাক ফর্ম করছে। সো এই কয়েক ধরনের ডিফেক্ট কিন্তু আমাদের ক্রিস্টালের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন আমরা ডিটেইলস। স্যার প্রথমটা আবার একটু বলা যাবে? পয়েন্ট ডিফেক্ট হচ্ছে অ্যাটম মিসিং, বা ওই অ্যাটম সরে যে, মানে ওই অ্যাটম সরে যে অন্য একটা জায়গায় বসছে, অথবা ওই অ্যাটমকে সরায়া ইমপিউরিটি একটা অ্যাটম এসে বসছে। এই তিন ধরনের ডিফেক্ট হলে পয়েন্ট মানে পয়েন্ট মানে বুঝো নাই, একটা পয়েন্টে কোন একটা ডিফেক্ট হয়েছে, লাইক একটা অ্যাটমের কোন একটা প্রবলেম। বুঝতে পারছো? মানে তুমি চারটা গ্র্যাজুয়াল স্যার ভ্যাকেন্সি অ্যাটমসটা কি? ভ্যাকেন্সি অ্যাটম মানে খালি একটা জায়গায় অ্যাটম নাই, থাকার কথা কিন্তু নাই। বুঝো নাই? বুঝতে পারছি। এগুলো ডিটেইলসে যাবো, এটা তো শুধু নাম পড়াইলাম, এখন তো ডিটেইলস। ভ্যাকেন্সি অ্যাটমস আর ইন্টারস্টিশিয়াল দুটোতে এক মনে হইতেছে। দুইটা কিভাবে এক হইতে পারে? ইন্টারস্টিশিয়াল অ্যাটম মানে ইন্টারস্টিশিয়াল জায়গায় কোন একটা অ্যাটম যে বসছে। স্পেশাল ফাঁকা স্থান। হ্যাঁ, আচ্ছা মানে ভ্যাকেন্সি অ্যাটম মানে হচ্ছে তোমার একটা ল্যাটিসে একটা জায়গায় দেখতেছো অ্যাটম নাই, আর ইন্টারস্টিশিয়াল অ্যাটম হচ্ছে তোমার একটা এক্সট্রা অ্যাটম যে বসতেছে। তাহলে দুইটা সেম হইলো? বুঝো না আমার কথাটা? হ্যাঁ একটা হচ্ছে ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্ট, খালি, আর ইন্টারস্টিশিয়াল মানে ইন্টারস্টিশিয়াল পজিশনে কোন একটা অ্যাটম যে বসছে। ইন্টারস্টিশিয়াল জায়গায় তো বসার কথা না নরমালি তো তোমার ওই বিসিসি এফসিসি তে যেটা হয় যে কর্নারে বসবে বা ফেস সেন্টারে বসবে, তাই না? কিন্তু ইন্টারস্টিশিয়াল জায়গায় যে বসছে, সো এটাও একটা ডিফেক্ট না? এবার বুঝছো? স্যার এখন বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে প্রত্যেকটার একটু ডিটেইলস। যেমন ফার্স্টে আমরা পয়েন্ট ডিফেক্ট গুলোর ডিটেইলসে যাব। তো ফার্স্টেই যেটা বলতেছিলাম যে সিম্পলেস্ট পয়েন্ট ডিফেক্টটাই হচ্ছে ভ্যাকেন্সি বা ভ্যাকেন্ট ল্যাটিস। তো এটা যেটা হয় যে কোন একটা জায়গায় কোন একটা একদম নরমাল ক্ষেত্রেই হবে, আমরা দেখবো সেটা হচ্ছে যে কোন একটা অ্যাটম মিসিং আছে। তো যে কোনো ক্রিস্টালাইন সলিডে কিন্তু আমাদের ভ্যাকেন্সি থাকবে। তো আমরা যতই ম্যাটেরিয়ালস কে যে চেষ্টা করি না কেন যে ফ্রি অফ ডিফেক্ট বানাবো, কিন্তু আসলে দেখা যায় যে না, কিছু না কিছু ভ্যাকেন্সি থাকবেই। তুমি যত কেয়ারফুলি তোমার এই মেটালটা ফর্ম করো না কেন, কিছু না কিছু ডিফেক্ট থাকবেই, এবং পয়েন্ট ডিফেক্ট তার মধ্যে কমন। পয়েন্ট ডিফেক্ট বলতে বোঝাচ্ছি ভ্যাকেন্সি তার মধ্যে কমন, কিছু না কিছু ভ্যাকেন্সি থাকবেই। সো এটা হচ্ছে ফার্স্টে মোস্টলি কমন পয়েন্ট ডিফেক্ট। এরপরেরটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল। তো ইন্টারস্টিশিয়াল যেটা বলতেছিলাম, ফার্স্টে আমরা শিখবো হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল। হোয়াট ইজ সেলফ ইন্টারস্টিশিয়াল বলো তো? নাম শুনে বুঝতে যাচ্ছে কিছু? নাম শুনে কি বোঝা যাচ্ছে? স্যার স্যার মূল মেটালে নিজেরই অ্যাটম থাকে ইন্টারস্টিশিয়াল পজিশনে। মানে নিজের অ্যাটমই ওর ইন্টারস্টিশিয়াল সাইডে যে বসছে। নাম শুনে বোঝা যাওয়ার কথা যে তোমার নরমালি অনেক অ্যাটম তো থাকবে, সে এফসিসি স্ট্রাকচার, হাজার হাজার অ্যাটম, লক্ষ লক্ষ বা মিলিয়নস অফ বিলিয়নস অফ অ্যাটমস আছে। তো এর মধ্যে কোনো একটা অ্যাটম কোনো একটা কারণে তোমার এই ওরই ইন্টারস্টিশিয়াল সাইটে যে বসতেছে। তো ওই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে সেলফ ইন্টারস্টিশিয়াল। তার মানে আমরা যেটা হয় যে সেলফ ইন্টারস্টিশিয়াল মানে ওর আলাদা করে কিন্তু কোনো নতুন করে অ্যাটম আমরা আমাদের এখানে আসতেছে না, নিজের অ্যাটমটাই হয়তো ওইখানে যেয়ে বসতেছে। এখন দেখো যে ইন মেটালস সেলফ ইন্টারস্টিশিয়াল ইন্ট্রোডিউসেস রিলেটিভলি লার্জ ডিস্টরশন। কেন বলো তো?
কারণ আমরা জানি যে ইন্টারস্টিশিয়াল পজিশন গুলা কিন্তু খুব একটা বড় পজিশন না, কারণ ওইটা কিন্তু একটা অ্যাটমিক সাইট না। তাহলে যেহেতু ছোট পজিশন, কিন্তু মেটালের অ্যাটম নিজে যেহেতু বসতেছে, তাহলে কি জোর করে যে বসতে হচ্ছে না? জিনিসটা বুঝতেছো? ইয়েস স্যার। মানে যেহেতু আমরা মেটালের প্রত্যেকটা অ্যাটমের সিমিলার সাইজ আমরা ধরে নিলাম কি আসলেই সিমিলার সাইজ। এখন নরমালি যে ওর যে পজিশন গুলা, মানে সে একদম কর্নার অ্যাটম গুলা বা ফেস সেন্টার অ্যাটম গুলা বা বডি সেন্টার অ্যাটম গুলা, ওখানে ওর বসার কথা, কিন্তু যেহেতু ও জোর করে যে ইন্টারস্টিশিয়াল সাইটে বসতেছে এবং তার সাইজ সিমিলার টু নরমাল অ্যাটম, তাহলে অবশ্যই তাকে জোর করে যে বসতে হবে, কারণ ইন্টারস্টিশিয়াল ভয়েড গুলার সাইজ গুলা অ্যাটমিক সাইট, মানে অ্যাটমিক সাইটের যে সাইজ তার মতো না, কিন্তু তার থেকে ছোট হয় নরমালি। সো ওইখানে যদি যে বসতে হয়, তাহলে তোমার অবশ্যই একটা ডিসটরশন ক্রিয়েট করতে হয়। সো এইটাই হচ্ছে কথা, যে যখন আমরা সেলফ ইন্টারস্টিশিয়াল পয়েন্ট ডিফেক্ট আমরা দেখি, তখন আমরা দেখবো যে আসলে তার মধ্যে কিছুটা ডিসটরশন, ওই জায়গাটার মধ্যে একটা ডিসটরশন ক্রিয়েট হয়। এবং দেখো যে দ্য ফরমেশন অফ দিস ডিফেক্ট ইজ নট হাইলি প্রবাবল। এই কারণে আসলে এই ধরনের ডিফেক্ট আসলে খুব একটা মানে কমন না, তবে তারপরেও কিছু কিছু স্মল কনসেন্ট্রেশনে আমরা দেখতে পাই অনেক সময় কিছু স্মল কনসেন্ট্রেশন, তবে ভ্যাকেন্সির থেকে কম থাকে। মানে আমরা যদি ইন জেনারেল একটা মেটালের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখি যে কয়টা থাকবে, তার থেকে কম থাকবে সেলফ ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, আমরা যদি এখন দেখি যে আসলে কি ঘটনাটা ঘটে, যে ভ্যাকেন্সিতে এই যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, যেটা কিনা যে কোশ্চেনটা করলা যে ভ্যাকেন্সি জিনিসটা কি, এইটা হচ্ছে ভ্যাকেন্সি। যে ভ্যাকেন্সি বলতে একটা জায়গায় কোন একটা জায়গায় অ্যাটম মিসিং, এবং এই কারণে দেখা যায়, খেয়াল কইরো, যেহেতু একটা জায়গা ফুল মিসিং, এই কারণে এর আশেপাশের অ্যাটম গুলা চাবে হচ্ছে কিছুটা ওই ফাঁকা জায়গার দিকে একটু মানে কি বলে একটু ইনক্লাইন হইতে, স্বাভাবিক। মানে অ্যাটম চাবেই হচ্ছে তার ফ্রি এনার্জি যাতে সবচেয়ে মিনিমাম ফ্রি এনার্জি হয়। তো মিনিমাম ফ্রি এনার্জি হওয়ার জন্য ও চাবে হচ্ছে যে ওর যে ফাঁকা জায়গাটা, মানে ফাঁকা জায়গায় চলে আসতে। দেখবা যে যখন মানুষও এরকম এই কাজটা করে, যে যখন অনেক ভিড় থাকে কোন একটা পজিশনে জায়গায় গিয়ে দেখলা, তো কোন একটা মানুষ যদি ওই জায়গা থেকে সরে যায়, উঠে গেল, তাহলে দেখবা যে ওই ফাঁকা জায়গাটা আর ফাঁকা থাকে না, মানুষগুলো কি হয় একটু ফ্রিলি তখন মুভ করার চেষ্টা করে। তো অ্যাটমের মতো তাই হয়, বাট অ্যাটম তো আসলে মানে দুইটা অ্যাটমের মধ্যে তো একটা বন্ড থাকে। সো বন্ডের কারণে যেটা হয় যে আসলে এই টোটালটা এই ভয়েডটা মানে ভ্যাকেন্সিটা টোটালটা ভ্যানিশ হয়ে যায় না আসলে। সো তারপরেও কিছুটা একটা ডিস্টরশন ক্রিয়েট হয়। এটা গেল ভ্যাকেন্সি। আর সেলফ ইন্টারস্টিশিয়াল তো বললামই, যে সেলফ ইন্টারস্টিশিয়াল হচ্ছে এই ফাঁকা জায়গায় যে ও একটা অ্যাটম ঢুকতে গেলে ওর আসলেই ডিস্টরশন ক্রিয়েট করতে হবে, এবং এই কারণে ওর আশেপাশে একটা মোটামুটি অঞ্চল জুড়ে অ্যাটমিক ডিস্টরশনটা কিন্তু দেখা যায়। তো এই জন্য আমরা মানে এই পয়েন্ট ডিফেক্টের মধ্যে সেলফ ইন্টারস্টিশিয়ালটা একটু কম কনসেন্ট্রেশনে আমরা দেখতে পাই মেটালের ক্ষেত্রে। তো একই ফিগার ভ্যাকেন্সি সেটা। আর সেলফ ইন্টারস্টিশিয়ালে স্যার যে অ্যাটমটা আসতেছে মানে আমার ওই অন্য জায়গা থেকে, সেখানে তো আবার ভ্যাকেন্সি এরর হচ্ছে, তাই না অন্য স্যার? জায়গা থেকে কিন্তু আসে না, এটা ফর্ম করার সময় হতো। এমন না যে ফর্ম করা ছিল একদম পিওর ক্রিস্টাল, হঠাৎ করে একটা ফাঁকা হয়ে এখানে হয়েছে, এটা তো হয় না। তুমি তো ক্রিস্টাল যখন ওই সলিডিফিকেশন হচ্ছে তখন এই ঘটনাটা ঘটে গেছে, বুঝছো? মানে ফর্ম হওয়ার আগেই এই ঘটনা মানে হচ্ছে। ফর্ম করার সময় ওই জায়গায় কোন একটা মানে কোন একটা অ্যাটম ওইখানে যে চলে গেছে। এটা বিভিন্ন কারণে হইতে পারে আসলে। এই মেকানিজম গুলো আসলে এখন বললে তোমরা বুঝবাও না, মানে কেন এই ডিফেক্ট গুলো হয়। এটা ডিফেক্ট কেমিস্ট্রি, তোমাদের ফেজ ডিফরমেশন একটা কোর্সই আছে, বুঝছো? তো ওগুলাতে তোমরা আসলে পড়বা। তবে যেটা বললাম যে বিভিন্ন কারণে হইতে পারে, যেই কারণেই হোক না কেন, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমার মেটালটা ফর্ম করে তখনই এই ডিফেক্টটা ক্রিয়েট হয়। এমন না যে এই ডিফেক্টটা আমি একদম পিওর ক্রিস্টাল ছিল, মানে পারফেক্ট ক্রিস্টাল ছিল, একটা ফাঁকা হয়ে ও এখানে যে বসতেছে, ঘটনাটা কিন্তু এটা হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রেও এই ঘটনাটাও ঘটে, যেটা কিনা তুমি বললা যে অনেক সময় একটা মেটাল অলরেডি আমার মেটাল আছে, এখন কোনো কারণে হিট দিলাম, বা আমি লোড দিলাম, বা পিটালাম, বা কোনো কিছু একটা মেকানিক্যাল ফোর্স দিলাম, ওই কারণে অনেক সময় অ্যাটমিক এই ঘটনাটাও ঘটে, বাট সেটা রেয়ার সিনারিও। বুঝতে পারছো? ইন জেনারেল এই ইমপারফেকশন গুলা হচ্ছে ফর্মিং এর সময় হয়ে যায়, বুঝছো? বুঝো নাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তো আমরা পয়েন্ট ডিফেক্টের বলো। স্যার এই ইমপারফেকশন গুলো কি মানে ইচ্ছা করে তৈরি করা সম্ভব, নাকি এগুলো হচ্ছে যখন আমরা বানাবো তখন ক্রিস্টাল তারপরে বানাবো? তুমি একটু আগে এই কথাটা বলতেছিলাম যে তুমি যত কেয়ারফুলি বানাও না কেন ইমপারফেকশন চলে আসবে।
সো এইটাই বলতেছিলাম যে এটা আমার হাতে কন্ট্রোল করা তুমি একদম আইডিয়াল সিচুয়েশন ক্রিয়েট করলা, তুমি একদম সবকিছু সুন্দর মতো সব ডিজাইন করলা, কাস্টিং করলা খুব সুন্দর করে, কিন্তু তারপর কিছু ডিফেক্ট চলে আসে এবং এই ডিফেক্ট গুলা থাকবেই। একটা মেটালের ক্ষেত্রে কিছু ডিফেক্ট থাকবেই, এটা কোনো প্রবলেম না। এবং এই ডিফেক্টের কারণে তার প্রপার্টি কন্ট্রোলটা আমাদের জন্য ইজি হয়। এই ডিফেক্ট যদি ক্রিয়েট না হইতো, ধরো এই ভ্যাকেন্সি ক্রিয়েট হইলো না বা ইন্টারস্টিশিয়াল ক্রিয়েট হইলো না, মানে হচ্ছেই না, কোনোভাবেই তুমি বানাইতে পারবে না, তাহলে কিন্তু তুমি ওই অ্যালোয়িং ও করতে পারতা না। কথা কি বুঝতে পারছো? সো এই ডিফেক্টই তোমাকে আসলে তোমার ম্যাটেরিয়ালস প্রপার্টি কন্ট্রোলে অনেক হেল্প করবে। ক্লিয়ার? এবার বুঝো নাই? মানে একটা হচ্ছে অনিচ্ছাকৃত ডিফেক্ট, এগুলো হচ্ছে দেখাচ্ছি আমি, আর ইচ্ছাকৃত ডিফেক্ট হচ্ছে অ্যালোয়িং আমরা যদি বলি। সো দুই ক্ষেত্রেই ডিফেক্ট হয়, কোনো ক্ষেত্রেই তুমি বাঁচতে পারবে না। এবার বুঝছো? একটা তো জি তুমি স্যার, নিজের থেকে তুমি বানাচ্ছ, দ্যাট ইজ অ্যালয়, মানে আলাদা করে মানে ফরেন অ্যাড করতেছো, এটা তো আমি নিজের থেকে করতেছি। আর তুমি চাচ্ছ যে না আমি একদম পারফেক্ট ক্রিস্টাল চাই, তুমি সব আইডিয়াল সিচুয়েশন দিলা, তারপরও কিছু ডিফেক্ট হবে, তবে সেটা খুবই কম, খুবই কম। অনেক মানে ধরো মিলিয়নস অফ অ্যাটমস এর মধ্যে একটা অ্যাটম মিসিং আছে সে, বা মিলিয়নস অফ অ্যাটমস এর মধ্যে একটা ইন্টারস্টিশিয়াল আছে, বাট সেটা ওইটাই বললাম যে কম। বাট মানে এমন না যে একদম তুমি ক্রিস্টাল মানে কি বলে ডিফেক্ট ফ্রি তুমি ক্রিস্টাল বানাইতে পারবে, এটা এটা আসলে রেয়ার। হ্যাঁ, ওকে। এখন দেখো যে এই যে এই কথাটা আসতেছিলাম, যেটা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল যে আমরা জানি যে পিওর মেটাল হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাটম দিয়ে তৈরি, আমরা সবাই জানি। তবে ইম্পিউরিটি বা ফরেন অ্যাটম কিছু অবশ্যই থাকবে। যেটা বলতেছিলাম যে আমি মেটালটা যে ফর্ম করতেছি, মেটালটা ফর্ম করতেছি কিভাবে বলতো? সে ধরো আমি কপারকে কাস্টিং করব, তো আমি আমার হাতে কি ছিল, আমার কিন্তু কাস্টিং করে যে বানাবো আমার হাতে কিন্তু একটা পিওর কপার আমার হাতে আগে থাকতে হবে। এই কপার তো আমি এমন না যে আমি কি বলে মানে আমার হাতে আমি রিয়েকশন করায় কপার ফর্ম করাবো, কপার তো আর ফর্ম করাবো না। কপার কি করব, কপার অলরেডি আছে, আমি গলাবো, মানে মানে কি বলে মেল্ট করব, মেল্ট করে আমি কি বলে এটাকে মোল্ডের মধ্যে ঢালবো, ঢেলে আমি ওই প্রোডাক্টটা পাবো। তার মানে আমার হাতে কিন্তু কপার অলরেডি আছে। সেই কপারের পিউরিটি কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না, কারণ সেই কপারটা আসছে হচ্ছে কপারের মিনারেল থেকে বা ওর থেকে, সেখান থেকে এক্সট্রাক্ট করে আমরা কপার পাইছি। এবং ওই সেখান থেকে এক্সট্রাক্ট করার সময়ই দেখা যায় যে আসলে 100% পিওর কপার পাওয়া পসিবল না, সর্বোচ্চ হয়তো পসিবল 99.9999% কিছু, মানে ওই যে 0.0001% কিছু ইম্পিউরিটি কিন্তু অলরেডি চলে আসে। এই ইম্পিউরিটি গুলো মেইনলি চলে আসে হচ্ছে তোমার ওই যেটা বললাম মিনারেল থেকে বা ওর থেকে। সো এটা কিন্তু আমার হাতে কন্ট্রোল করা যায় না। এই জন্য দেখা যায় যে এই যে সাবস্টিটিউশনাল অ্যাটম, মানে আমরা কিন্তু ইন্টারস্টিশিয়াল মোটামুটি বুঝলাম, এরপর আসতেছে কিন্তু সাবস্টিটিউশনাল। সাবস্টিটিউশনালটা কি জিনিস? যে আমি অ্যাটমের জায়গায় সরে, মানে অ্যাটমের জায়গা, আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, সেলফ সাবস্টিটিউশনাল কি পসিবল? কি মনে হয়? না স্যার, কেন পসিবল বলো তো? নো স্যার, স্যার সেম প্রপার্টি তো থাকে স্যার নিচে অ্যাটমের মধ্যে। একটা অ্যাটম সরে অন্য একটা মানে মানে নিজেরই আরেকটা অ্যাটম ধরো আসলো, তাহলে তো তার প্রপার্টিতে কোনো চেঞ্জ আসবে না। সো মানে সাবস্টিটিউশনাল বলতে আমরা কিন্তু বুঝে নেই যে এ একটা ফরেন অ্যাটম দিয়ে সাবস্টিটিউট হচ্ছে। এই জন্য এই কথাগুলো বলতেছিলাম যে এই ইম্পিউরিটি অ্যাটম কিন্তু থাকবে, এবং ইম্পিউরিটি অ্যাটম থাকার কারণেই কিছু দেখা যায় যে সাবস্টিটিউশনাল অ্যাটম বা ফরেন অ্যাটম কিন্তু আমরা দেখতে পাই। তবে অ্যালোয়িং ব্যাপারটা কিন্তু আলাদা। অ্যালোয়িং হচ্ছে আমরা মানে আমরা করি, মানে মেকানিক্যাল প্রপার্টি বা করোশন প্রপার্টি বাড়ানোর জন্য আমরা আলাদা করে ফরেন অ্যাটম অ্যাড করি, যাতে করে সে সাবস্টিটিউট করে যে বসে, সেটা কিন্তু মানে ডিফারেন্স মানে কেস। বাট ইন জেনারেল কিছু ইম্পিউরিটি অ্যাটম কিন্তু অলরেডি থাকে। ঠিক আছে, এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো স্টার্লিং সিলভারটা হচ্ছে যে সিলভার এবং কপার একটা অ্যালয়। তো 92.5% সিলভার থাকে আর বাকিটা হচ্ছে কপার থাকে, এটা একটা অ্যালয়। এবং দেখা যায় এটা কেন আমরা অ্যালয়িং করি, এটার এক্সাম্পল দেখানো হয়েছে যে নরমাল কন্ডিশনে, নরমাল এনভায়রনমেন্টে পিওর সিলভার হচ্ছে খুব মানে হাইলি করোশন রেজিস্ট্যান্স। করোশন বলতে আমরা কিন্তু মোটামুটি বুঝি, আমার ধারণা তোমরা বুঝো। তারপর একটু বলি যে করোশন মানে হচ্ছে যে মেটাল কোন একটা অক্সিডাইজিং এনভায়রনমেন্টে মানে কি বলে ময়েশ্চারের উপস্থিতিতে ওই মেটেরিয়ালটা যখন ক্ষয় হইতে থাকে, দ্যাট ইজ কল করোশন। বা এটা এখানে অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, যাই হোক ওখানে যাচ্ছি না। তো মানে মেন কথা হচ্ছে ক্ষয় হতে থাকে, দ্যাট ইজ কল করোশন, আমরা সবাই জানি। এখন
তাহলে পিওর সিলভার যদি হাইলি করোশন রেজিস্ট্যান্ট হয়, তার মানে হচ্ছে ও ক্ষয় হচ্ছে না, দ্যাট ইজ গুড। কিন্তু এটার একটা মানে বড় প্রবলেম হচ্ছে এটা সফট, সিলভার কিন্তু সফট। তো এখন সফট হওয়ার কারণে হয়তো আমি যেখানে ইউজ করার কথা সেখানে হয়তো ইউজ করতে পারতেছি না। সো এখন এই জন্য আমরা যেটা করি, কপারের সাথে অ্যালয়িং করি, এবং কপারের সাথে অ্যালয়িং করলে যে ঘটনাটা ঘটে, ওর করোশন প্রপার্টিটা খুব একটা ফল করে না, কিন্তু যেটা সুবিধা হয় তার মেকানিক্যাল স্ট্রেংথটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমরা যে এই যে কপার অ্যাড করতেছি সিলভারের মধ্যে, এই কারণে ওর যে মেইন প্রপার্টি সেটা ডেটোরিয়েট করলো না, বরঞ্চ ওর একটা প্রপার্টি যেটা কম ছিল সেটা এনহ্যান্স হইলো। যেমন মেকানিক্যাল প্রপার্টি, মানে ধরো সে ও সফট ছিল অনেক, এখন কিছুটা হার্ড হইলো বা স্ট্রেংথ বাড়লো। সো এই কারণে কিন্তু আমরা এই মানে কি বলে এটাকে অ্যালোয়িং আমরা করে থাকি। ওকে, এখন আমরা দেখবো যে অ্যালোয়িং এর সময় আসলে কি ঘটনাটা ঘটে। অ্যালোয়িং এর সময় কিন্তু অনেক ঘটনা ঘটতে পারে। এবার আসো কি ঘটনা ঘটে। তো দ্য এডিশন অফ ইম্পিউরিটি অ্যাটম, মানে আমরা যখন ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করি তখন এই ইম্পিউরিটি অ্যাটমের কারণে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সলিড সলিউশন ফর্ম করতে পারে, আর একটা হচ্ছে নিউ সেকেন্ড ফেজ ফর্ম করতে পারে। এবং এটা ফর্ম করতে পারে ডিপেন্ডিং অন দা কাইন্ডস অফ ইম্পিউরিটি এবং দেয়ার কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার অফ দ্য অ্যালয়। এখন কোশ্চেন হচ্ছে এখানে আগে আমাদের বুঝার জিনিস হচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে এক নাম্বার হোয়াট ইজ সলিড সলিউশন এবং হোয়াট ইজ সেকেন্ড নিউ ফেজ বা নিউ ফেজ। এখন এইটা বুঝার আগে আবার একটু বুঝে আসি যে সলভেন্ট আর সলিউট, যেহেতু এখানে সলিউশন কথাটি আসছে, সলিউশন বলতে আমাদের মাথায় সবচেয়ে কমন যে কথাটা চলে আসে দ্যাট ইজ কল পানি এবং সামথিং এর সলিউশন, লাইক পানি এবং চিনির দ্রবণ। আমরা কিন্তু ইন্টারমিডিয়েট যখন এই দ্রবণ পড়ে আসছি তখন কিন্তু আমাদের মাথায় দ্রবণ বলতে একটা বুঝি যে সলভেন্টটা হচ্ছে লিকুইড, সলিডটা হচ্ছে সলিড। এই জিনিসটা আমাদের মাথায় চলে আসে, তাই না? এটা আসতেই পারে। তো এই ক্ষেত্রে যখন আমাদের ইম্পিউরিটি অ্যাটম আমরা অ্যাড করতেছি, তখন আমাদের যে সলিড সলিউশন কথাটা বলতেছি, এখানে সলিউট মানে এখানে সলিউশনে সলভেন্টকে আর সলিডকে এটা একটু বুঝি। সলভেন্ট হচ্ছে যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা যার, মানে সে কপারের মধ্যে আমি সিলভারের মধ্যে কপার অ্যাড করব, সো সিলভার এখানে সলভেন্ট, আর ওই যে কপার অ্যাড করতেছি দ্যাট ইজ সলিউট। সো মেইন কথা হচ্ছে যেই মাইনর কনসেন্ট্রেশনটা আমি অ্যাড করতেছি, যে ইম্পিউরিটি অ্যাটমটা আমরা অ্যাড করতেছি দ্যাট ইজ সলিউট, আর সলভেন্টটা হচ্ছে যেটা কম্পাউন্ডটা আমাদের বা এলিমেন্টটা আমাদের যেটা কিনা গ্রেটেস্ট অ্যামাউন্টে আছে। সো এটাকে অনেক সময় হোস্ট অ্যাটমসও বলা হয়। তো এখন আমরা সলভেন্ট আর সলিড বুঝে গেলাম। এখন আমরা দেখবো যে আসলে সলিড সলিউশন জিনিসটা কি। একটা হচ্ছে সলিড সলিউশন আর একটা হচ্ছে নিউ ফেজ বা সেকেন্ড ফেজ। তো সলিড সলিউশনটা হচ্ছে যখন আমরা এই সলিউট অ্যাটমগুলো অ্যাড করি হোস্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তখন এই ক্রিস্টাল স্ট্রাকচারটা যদি মেইনটেইন করে এবং নতুন করে কোনো ক্রিস্টাল স্ট্রাকচার যদি ফর্ম না করে, তাহলে আমরা এটাকে বলবো সলিড সলিউশন। মানে কি, ধরো তোমার কপার বা সিলভার যেটাই বলো না কেন, এর যে ক্রিস্টাল স্ট্রাকচারটা সে এফসিসি বা সে বিসিসি, এই বিসিসি স্ট্রাকচারের মধ্যে যে বিসিসি স্ট্রাকচার আছে, এখন আমি কপার এড করলাম এবং ওই কপারটা হয়তো কিছু কিছু কপার হয়তো যে ও সাবস্টিটিউট করে বসতেছে, আবার কিছু কিছু কপার যে হয়তো ইন্টারস্টিশিয়াল পজিশনে বসতেছে। মানে আমি একটা কিন্তু ইন জেনারেল এক্সাম্পল দিচ্ছি, কোনো মানে পারফেক্ট এক্সাম্পল না কিন্তু। তো যেটাই হোক না কেন, এই যে সলিউট অ্যাড করার পরে ও ইন্টারস্টিশিয়ালে বসতেছে বা সাবস্টিটিউশনালে যে বসতেছে, এই বসার কারণে ওর কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটা সেমই থাকতেছে। মানে ক্রিস্টাল স্ট্রাকচার ছিল বিসিসি আছে বা এফসিসি আছে, এই যে চেঞ্জ হচ্ছে না, যদি চেঞ্জ না হয় তাহলে আমরা এটাকে বলবো যে সলিড সলিউশন। মানে কি, মানে সলিড সলিউশন বলতে বোঝাচ্ছি যে যখন সলভেন্ট এবং সলিড অ্যাটম সেম ক্রিস্টাল স্ট্রাকচারে ফর্ম, মানে সেম ক্রিস্টাল স্ট্রাকচারটা ধরে রাখে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সলিড সলিউশন। এবং এই সলিড সলিউশনকে আমরা বলতে পারি যে কম্পোজিশনালি হোমোজেনাস। The impurity atoms are randomly dispersed within the solid, মানে randomly solid মানে dispersed হবে, তবে তার কম্পোজিশনটা কিন্তু হোমোজেনাস হবে। মানে জায়গায় জায়গায় হয়তো আমি সলিড অ্যাটমটা পাবো, কিন্তু আমি তার ক্রিস্টাল স্ট্রাকচারের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু তার ক্রিস্টাল স্ট্রাকচারে কিন্তু কোনো ভেরিয়েশন আসবে না, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে সলিড সলিউশন। আর আমরা যদি সেকেন্ড নিউ ফেজের কথা কিন্তু এখানে বলি নাই। তো নিউ ফেজের ক্ষেত্রে যেটা হয়, যে নিউ ফেজের ক্ষেত্রে যখন আমরা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করি তখন
হয়, যদি এমন হয় যে একটা এফসিসি এর মধ্যে একটা বিসিসি অ্যাড করলাম, তাহলে এফসিসি এর মধ্যে যদি বিসিসি অ্যাটম অ্যাড করি তাহলে কিন্তু তার নতুন ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে পাশাপাশি দুইটা অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের মধ্যেও কিন্তু ডিফারেন্স চলে আসবে। এবং এই জন্য দেখা যায় যে আমরা যখন কপারের মধ্যে সিলভার মানে যদি আলাদা হইতো সে, তাহলে দেখা যাবে যে কয়েকটা কপার একত্রে মিলে ওরা একটা জায়গায় জমা হচ্ছে, আবার আবার কিছু দূর যে আবার কয়েকটা কপার মিলে একত্রে যে জমা হচ্ছে, কারণ কি তাদের সেম ক্রিস্টাল স্ট্রাকচারের কারণে তারা একত্রে থাকতে চায়। আবার পাশে হয়তো সিলভার, তারা তো একসাথে আছে, মানে সোজা কথা হচ্ছে তখন দেখবো যে ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। বাট আমরা ওইখানে যাচ্ছি না, আমাদের মেন হচ্ছে সলিড সলিউশন, যেখানে সলিড অ্যাটম দেওয়ার কারণে তার ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম থাকে। সবাই কি বুঝতে পারছি আমরা? মানে স্যার যদি এই সলভেন্ট আর সলিউট এরা যদি একই ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে তাহলে আমাদের সলিড সলিউশনটা হবে। একদম সিম্পলি। আর যদি না হয় তখন হচ্ছে চলে যাওয়া হচ্ছে সেকেন্ড ফেজ, বাট ওইখানে আমরা আপাতত এই লেকচারের সাথে আমাদের ওইটা দরকার নেই, আমরা শুধু সলিড সলিউশন বুঝলেই হবে আমাদের। এখন আমরা সলিড সলিউশন বুঝলাম, এখন আমরা দেখবো হচ্ছে যে এই যে ইম্পিউরিটি অ্যাটম আমরা অ্যাড করি, ইম্পিউরিটি অ্যাটম তো দুই ভাবে বসতে পারে, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইম্পিউরিটি অ্যাটম, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি অ্যাটম, যেটা কিনা একটু আগে বলতেছিলাম যে আসলে কোথায় বসবে সেটা তো আমরা জানি না। এখন আমরা দুইটাই হইতে পারে, তো দুইটারই আমরা একটু একটু দেখবো যে যখন সাবস্টিটিউশন অ্যাটম হচ্ছে যখন সলিড বা ইম্পিউরিটি অ্যাটম গুলা সাবস্টিটিউট করবে হোস্ট অ্যাটমকে, দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি বা সাবস্টিটিউশনাল অ্যালোয়িং আমরা যেটাকে বলি। যাই হোক হোয়াটএভার, তো দেয়ার আর সেভারাল ফিচার্স। এবার একটু খেয়াল করো যে এই যে সলিড এবং সলভেন্ট অ্যাটম এরা কি সাবস্টিটিউট করে বসবে নাকি ইন্টারস্টিশিয়ালে বসবে, এইটা ডিপ মানে এইটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করবে। এখন আমরা দেখব কি কি উপর ডিপেন্ড করে, একটু আমরা যদি দেখি। ফার্স্ট অফ অল আগে দেখব মানে আমরা দেখব যে সাবস্টিটিউশনাল অ্যাটম হওয়ার মানে সাবস্টিটিউশনাল অ্যাটম বসার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার, এবং যেই ক্রাইটেরিয়া গুলো থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা সাবস্টিটিউট করে বসবে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটমিক সাইজ ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার অ্যাটমিক সাইজের যে ডিফারেন্স মানে প্যারেন্ট অ্যাটম মানে হোস্ট অ্যাটম এবং ইম্পিউরিটি অ্যাটমের মধ্যে এদের যেই অ্যাটমিক রেডিয়াসের ডিফারেন্সটা যদি লেস দেন 15% এর মধ্যে হয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা সাবস্টিটিউশনাল ল্যাটিস, আমরা মানে সাবস্টিটিউশনাল সলিড অ্যাটম আমরা পাবো। মানে হচ্ছে একটা অ্যাটমকে যখন ও যে সরিয়ে বসবে, এখন বসার ক্ষেত্রে এখন একটা হচ্ছে বিশাল বড় রে সরায় একটা খুবই ছোট বসবে, এটা কিন্তু মানে আনলাইকলি। তবে হ্যাঁ ওদের রেডিয়াসের ডিফারেন্সটা যদি মোটামুটি 15% পর্যন্ত হয় তাইলে আমরা বলি মানে তাইলে দেখা গেছে যে সলিড অ্যাটমটা সাবস্টিটিউশনাল মানে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি কিন্তু ফর্ম করতে পারে, তার মানে অ্যাটমিক সাইজের একটা ফ্যাক্টর আছে। আচ্ছা এখন দেখো তারপর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। যদি আমরা অ্যাপ্রিশিয়েবল solid solubility মানে for appreciable solid solubility the crystal structure for metals of both atoms must be same, যেটা কিনা একটু আগে বলতেছিলাম যে যদি আমি পারফেক্ট সলিড সলিউশন চাই, সলিড সলিউশন মানে তো বুঝছোই যেটা বলতেছিলাম, তা আর সলিড সলিউশনের জন্য তো সলিবিলিটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যদিও সলিবিলিটি আবার একটা অন্য টার্ম। সলিবিলিটি মানে হচ্ছে এই যে সলিড সলিউশন ফর্ম করার যে অ্যাবিলিটি, দ্যাট ইজ সলিড সলিবিলিটি, তাই না? তো এই সলিড সলিবিলিটি যদি আমি চাই মানে আমি চাই যে সলিড সলিউশন ফর্ম করুক, সেই ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু সেম হইতে হবে। সো এটাও আমরা একটু আগে বলে ফেলছি অলরেডি। দেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো এখানে যেটা হয় যে যদি একটা এলিমেন্ট মোর ইলেকট্রো পজিটিভ হয় আরেকটা যদি মোর ইলেকট্রো নেগেটিভ হয়, তাহলে কিন্তু তারা মানে কি বলে এটা, তারা একটা ইন্টারমেটালিক কম্পাউন্ড ফর্ম করে ফেলতে পারে এই সাবস্টিটিউশনাল সলিড সলিউশন না ফর্ম করে। মানে বুঝছো তো, মানে একটা হচ্ছে অনেক মানে মোর ইলেকট্রো নেগেটিভ, একটা হচ্ছে মোর ইলেকট্রো পজিটিভ। যদি আমি ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করি তাহলে যেটা হবে এরা নিজেদের মধ্যে একটা ইন্টারমেটালিক কম্পাউন্ড ফর্ম করে ফেলছে। ধরো সোডিয়ামের মধ্যে ক্লোরিন দিছো, তাহলে কি ঘটনা ঘটবে? ও তো আর সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে বসে থাকবে, কারণ কি তারা একটা ইলেকট্রো পজিটিভ একটা ইলেকট্রো নেগেটিভ। সো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফর্ম করতে চাই তাহলে একই ইলেকট্রো মানে সে ধরো যেটা পজিটিভ
সেটাকে রিপ্লেস করে একটা পজিটিভ অ্যাটমে বসবে। সে কপার 2 প্লাসকে চেঞ্জ করে হয়তো জিঙ্ক 2 প্লাস বসবে। মানে বুঝতে পারছো তো? মানে একটা পজিটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে সাবস্টিটিউশন করাটা ডিফিকাল্ট, কারণ তারা নিজেরা কম্পাউন্ড ফর্ম করে ফেলে। আর লাস্ট অফ অল হচ্ছে ভ্যালেন্স। ভ্যালেন্সটা হচ্ছে সিমিলার ভ্যালেন্স হলে বেটার। যেমন যেটা বলতেছিলাম, কপার 2 প্লাসকে রিপ্লেস করলে জিঙ্ক 2 প্লাস রিপ্লেস করলে ওটা সাবস্টিটিউশনাল অ্যাটম ফর্ম করে বা সলিড সলিউশন ফর্ম করে। সো এই চারটা ক্রাইটেরিয়ার উপর নিজেদের মধ্যে ফর্ম করে ফেলে, যে ওই ব্যাপারটা বুঝতে পারিনি। নিজেদের মধ্যে ধরো সোডিয়ামকে তুমি চাচ্ছ, মানে ক্লোরিন দিছো, চাচ্ছ যে সোডিয়ামের অ্যাটম গুলোকে রিপ্লেস করবে ক্লোরিন, কিন্তু আসলে ঘটনাটা অন্য ঘটনা ঘটেছে। সোডিয়াম এবং ক্লোরিন এরা নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করে ফেলে, এবং সেই বন্ড ফর্ম করার কারণে নতুন একটা কম্পাউন্ডই ফর্ম করে ফেলে, দ্যাট ইজ কল সোডিয়াম ক্লোরাইড। কথা কি বুঝতে পারছো? তুমি চাচ্ছিলা যে সোডিয়াম, পিওর সোডিয়ামের মধ্যে পিওর ক্লোরিন অ্যাড করছো, কিন্তু ওরা নিজেরা বন্ড ফর্ম করে নতুন একটা কম্পাউন্ডই ফর্ম করে ফেলছে। কথা কি বুঝছো? মানে এটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড ফর্ম করে ফেলছে। ক্লিয়ার? সো এগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে সাবস্টিটিউশনাল সলিউশন ফর্ম করবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এই তোমার সাবস্টিটিউশনাল সলিউশন, যেমন কপার ইন নিকেল, আমরা নিকেলের মধ্যে কপার দিলে এই যে এই ঘটনাটা ঘটবে, নিকেলকে সরিয়ে কপার বসবে। তবে একটা জিনিস খেয়াল করছো যে কপারের সাইজটা কিন্তু নিকেলের থেকে একটু ছোট, কিন্তু তারপরেও সেটা 15% এর মধ্যেই পড়ে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফর্ম করবে, এটা মোটামুটি ক্লিয়ার। আর ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন হচ্ছে যেমন কার্বনের মধ্যে, সরি আয়রনের মধ্যে কার্বন, এবং আমরা স্টিল, এই যে স্টিল আমরা সবচেয়ে কমন আমরা জানি সবাই স্টিল। স্টিল কি জিনিস? স্টিল হচ্ছে অ্যান অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন। আয়রনের মধ্যে যখন আমরা কার্বন দিই তখনই সেটা স্টিল ফর্ম করে, এবং এই কার্বনটা কিন্তু আয়রনের অ্যাটমকে সরায় যে নিজে বসে না, ও যেটা করে এই ইন্টারস্টিশিয়াল পজিশন গুলাতে বসে। তাহলে বলো তো যে ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি বসতে হয়, তাহলে কার্বনের অ্যাটমের সাইজটা কি আয়রনের থেকে ছোট হইতে হবে না বড় হইতে হবে না সমান হইতে হবে? ছোট হতে হবে। ছোট হইতে হবে। অবশ্যই ছোট হইতে হবে। সমান হইলে কেন ইন্টারস্টিশিয়ালে যে বসবে? কথা কি বুঝছো না? ইন্টারস্টিশিয়াল পজিশন গুলো তো খুব ছোট। একটু আগে কিন্তু এই কথাটা বলছি আমি যে ইন্টারস্টিশিয়াল ভয়েড গুলো খুবই ছোট। সো তুমি যদি ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন মানে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন কখন হয় এটা যদি জানতে চাও, তাহলে তোমার প্রথমে জানতে হবে যে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন হওয়ার জন্য ইম্পিউরিটি অ্যাটমের সাইজ অবশ্যই এই তোমার মানে কি বলে হোস্ট অ্যাটমের থেকে অনেক ছোট হইতে হবে। এবং কার্বন এবং আয়রনের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, কার্বনের সাইজ খুবই ছোট আয়রনের থেকে। সো ও সলিড সলিউশন ফর্ম করতে, ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন কিন্তু ফর্ম করতে পারে। তো স্যার একটা এখানে প্রশ্ন ছিল। বলো। স্যার এক্ষেত্রে তো ইন্টারস্টিশিয়াল সাইটের আকারটাও আমাদেরকে বিবেচনা করতে হবে না? আমি তো এই কথাই বললাম, সাইটের সাইজটা ছোট, তাহলে ছোট হইতে গেলে কার্বন এখানে আসতে হবে না? মানে কার্বনে ঢোকার জন্য তো ছোট অ্যাটম লাগবে, আর তুমি যদি বড় অ্যাটম হয় তাহলে তোমার ইন্টারস্টিশিয়াল সাইটে যে বসবে না। এই কথাটাই তো বললাম তোমাকে। আর ইন্টারস্টিশিয়াল সাইটের সাইজ মানে মানে সাইজ বলতে কি বোঝাচ্ছে আমি বুঝি না, মানে কি আমরা যাই বিবেচনা করব এটা আরেকবার বলো তো। মানে স্যার কার্বন যে জায়গায় বসবে সেই জায়গার আকারটা আর কি। সেই জায়গাটাই তো বললাম যে কার্বন ছোট দেখে ওখানে যে বসতে পারতেছে। যেমন সাবস্টিটিউশনের ক্ষেত্রে যেটা বললাম যে লেস দেন 15% এর মধ্যে হইতে হবে এদের রেডিয়াস ডিফারেন্স, কিন্তু ইন্টারস্টিশিয়াল ক্ষেত্রে আরো ছোট হইতে হবে। এটাই তো বললাম, মানে ইন্টারস্টিশিয়াল ক্ষেত্রে অনেক বেশি হইতে হবে, সে হয়তো হাফ বা তার থেকেও ছোট হইতে হবে, যাতে করে ওইখানে যে বসে। ঠিক আছে? বুঝছো? থ্যাংক ইউ স্যার। ওকে, তো এটা গেল এখানে এক্সাম্পল আছে, এটা এমন কিছু না, এটা দেখো তোমরা। এখন আমরা দেখবো যে ইন্টারস্টিশিয়াল এই যে সলিড সলিউশন ফর্ম করবে, এটার জন্য আমাদের আসলে কি মানে কি ঘটনাটা ঘটে একটু দেখি আমরা। যে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনের জন্য ইম্পিউরিটি ফিল দা ভয়েডস অর ইন্টারসাইটস among the host atom, অবশ্যই ফর মেটালিক ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ রিলেটিভলি হাই, এই যে এখানে খুব ইম্পর্টেন্ট কথা আসতেছে, খেয়াল করো। ফর মেটালিক ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ রিলেটিভলি হাই অ্যাটমিক ফ্যাক্টরস, these interstitial positions are relatively small. Consequently, the atomic diameter of an interstitial impurity must be substantially smaller than the host atom. তার মানে দুইটা কাহিনী, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি অ্যাটমকে ইন্টারস্টিশিয়াল জায়গায় বসার জন্য ডায়ামিটার মানে অ্যাটমিক রেডিয়াস অনেক ছোট হইতে হবে, আর দুই নাম্বার হচ্ছে এটার ইন্টারস্টিশিয়াল পজিশনগুলো খুবই ছোট, তার মানে ওই পজিশনে ফিট হওয়ার মতো আমাদের অ্যাটম কিন্তু সেখানে ঢুকতে হবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে মেটালিক ম্যাটেরিয়ালস এর প্যাকিং ফ্যাক্টর কিন্তু খুবই হাই, 0.74 আমরা এফসিসি এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে আসছি, বা বিসিসি এর ক্ষেত্রে 0.68, সো অনেক হাই, এবং এই জন্য ওই ফাঁকা জায়গার পরিমাণ খুবই কম, এবং এই জন্য ছোট অ্যাটম হইলে একমাত্র ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনটা ফর্ম করে।
এখন আমরা যদি বলি যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কনসেন্ট্রেশন যদি বলি যে আসলে ইম্পিউরিটি অ্যাটমের ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢোকার যেই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কনসেন্ট্রেশনটা খুবই কম, সে 10%। কারণ কি, কারণ এর জায়গা যেহেতু অনেক কম, তুমি অ্যাড করলা, ওই অ্যাড করার পরে দেখা গেছে যে তার তো জায়গা নাই, তার ভয়েড অনেক কম। তো এই জন্য দেখা যায় যে আসলে 10% এর থেকে কম হলে একমাত্র ওই ইন্টারস্টিশিয়াল জায়গায় যে বসতে পারে। এটা একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো আমরা একটু আগে বলতেছিলাম যে আয়রনের মধ্যে যখন আমরা কার্বন অ্যাড করি সেই কার্বনটা ইন্টারস্টিশিয়াল সাইটে যে বসে, একটু আগে বলতেছিলাম, এবং দেখা গেছে যে এই যে কার্বন ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন ফর্ম করতেছে তার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন মানে ম্যাক্সিমাম কার্বন ঢুকতে পারে হচ্ছে 2% অনলি। বুঝতে পারছো? কারণ কি, কারণ হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ কার্বন হচ্ছে তোমার 0.124 ন্যানোমিটার আর সরি 0.071 ন্যানোমিটার, আর তোমার ওই কি বলে এটাকে আয়রনের হচ্ছে তোমার 0.124 ন্যানোমিটার, প্রায় ডাবল বলা যায়, প্রায় ধরলাম ডাবলই, যাই হোক হোয়াটএভার। তো এই কারণ মানে এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে এই যে অ্যাটমিক ডায়ামিটার বা রেডিয়াস অনেক ছোট, সেই ছোট হওয়ার কারণে কিন্তু ও ইন্টারস্টিশিয়াল পজিশনে যে বসতেছে, কিন্তু ইন্টারস্টিশিয়াল জায়গা তো কম। একটা হচ্ছে সাবস্টিটিউশনাল এর ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নাই, কারণ কি অ্যাটমকে সরাচ্ছে যে বসতেছে, অ্যাটমকে সরাচ্ছে যে বসতেছে, ফাইন। কিন্তু ইন্টারস্টিশিয়াল জায়গা তো আমার লিমিটেড। এই কারণে দেখা যায় যে কার্বন যখন আয়রনের মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সলিউশন ফর্ম করে তার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হয় 2%। এর বেশি কার্বন দিলে আর ইন্টারস্টিশিয়াল জায়গা বসতে পারে না, তখন হচ্ছে কার্বন গুলো ট্র্যাপড হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝলাম যে আসলে ইন্টারস্টিশিয়ালের জন্য আমরা খুব বেশি ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করতে পারি না, বা খুব বেশি ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করলেও আসলে সে ওইখানে যে বসার মতো ক্যাপাবিলিটি থাকে না। সো এটা গেল। এখন দেখো আমরা যদি ফিগার দেখি, এটা হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি অ্যাটম আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি অ্যাটম। এটা একদম সিম্পলি আমরা এতক্ষণ পড়ে আসছি। এবং আমরা যদি ওভারঅল সব কয়টার একটা ফিগারে দেখতে চাই তাহলে এই ঘটনাটা ঘটে। যেমন ফার্স্ট অফ অল 1 নাম্বার হচ্ছে ভ্যাকেন্সি, যেখানে কিনা একটা অ্যাটম মিসিং আছে এবং এই ভ্যাকেন্সির আশেপাশের অ্যাটম গুলা ওর দিকে কিছুটা ইনক্লাইন থাকে, স্বাভাবিক। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল, যেটা কিনা একটু আনকমন। এবং সেলফ ইন্টারস্টিশিয়ালের ক্ষেত্রে যেটা হয়, সেলফ ইন্টারস্টিশিয়াল যখন অ্যাটম যে বসলো ইন্টারস্টিশিয়াল পজিশনে, তখন একটা ডিসটরশন ক্রিয়েট হচ্ছে। কারণ কি, কারণ জায়গা ছোট, যে মানে জায়গা ছোট এবং এই অ্যাটমটার যেহেতু সাইজ বড়, ও এখানে যে বসতেছে জোর করে বসতেছে সে, এবং জোর করে বসার কারণে এর আশেপাশের অ্যাডজাসেন্ট অ্যাটম গুলাকে একটা কিন্তু ফোর্স দিবে বা কম্প্রেসিভ ফোর্স দিবে। সো এইখানে একটা কিন্তু আমাদের ডিসটরশন ক্রিয়েট হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি। এটা হচ্ছে তোমার এটা যে ইন্টারস্টিশিয়াল জায়গায় যদি যে কোনো ইম্পিউরিটি অ্যাটম বসে, একই রকম সেলফ ইন্টারস্টিশিয়ালের মতোই, তবে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটিটা হচ্ছে নরমালি একটু ছোট সাইজ হইলে এটা ফিজিবল হয়, যেটা কিনা একটু আগে বললাম। আর লাস্ট অফ অল হচ্ছে সাবস্টিটিউশন ইম্পিউরিটি, যেটা কিনা একটা হচ্ছে সাবস্টিটিউশন আবার দুই ধরনের হইতে পারে, যে অ্যাটমিক সাইজটা হচ্ছে হোস্ট অ্যাটমের থেকে একটু বড় অথবা হোস্ট অ্যাটমের থেকে একটু ছোট। বলো তো বড় হইলে টেনশন মানে আশেপাশে টেনসাইল ফোর্স হবে, নাকি ছোট হইলে আশেপাশে টেনসাইল ফোর্স হবে? বলো। স্যার বড় হইলে। বড় হইলে টেনসাইল ফোর্স হবে, শিওর? ও না স্যার, ছোট হইলে সরি স্যার। বুঝছো? বড় হলে স্যার কম্প্রেসিভ হবে। বড় হইলে কম্প্রেসিভ ফোর্স জোর করে, কম্প্রেসিভ হবে। হ্যাঁ। আর ছোট হইলে ওই স্কুইজ হইতে চাচ্ছে, ওইটা হচ্ছে টেনসাইল ফোর্স। সো এই ধরনের দুই ধরনের আমরা সিনারিও দেখতে পাই যদি কিনা তাদের মানে কি বলে সাইজের একটা ডিফারেন্স থাকে। আমরা ডিসলোকেশনটা জাস্ট একটু শুরু করি, নালে পরের দিন আমার জন্য একটু টাফ হয়ে যাবে শেষ করাটা। তো ডিসলোক পয়েন্ট ডিফেক্ট কিন্তু শেষ। লাইন ডিফেক্টটা হচ্ছে যে যখন আমাদের একটা ক্রিস্টাল স্ট্রাকচার একটা রো অফ অ্যাটমের মধ্যে কোনো ডিফারেন্স আসবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসলোকেশন। এবং এইটা হইতে পারে যে রো অফ অ্যাটমটা তার আশেপাশে অ্যাটম থেকে ডিফারেন্ট, এটা হইতে পারে, অথবা একটা রো অফ অ্যাটম মিসিং আছে, এখানে তো আর ভ্যাকেন্ট হয় না, এটা হচ্ছে মিসিং, একটা রো অফ অ্যাটম মিসিং। তো এই ধরনের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ডিসলোকেশন। তো 3 ধরনের ডিসলোকেশন আছে, একটা হচ্ছে এজ ডিসলোকেশন, একটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন, একটা হচ্ছে মিক্সড। তো মেইনলি আসলে দুই ধরনের, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে স্ক্রু, আর দুই ধরনেরই যখন থাকে তখন আমরা বলি মিক্সড। তো আমরা অল্প অল্প করে দুইটা একটু একটু দেখবো। তো যাই হোক, তো ডিসলোকেশনস হ্যাভ ড্রামাটিক ইমপ্যাক্ট অন দা মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটালস। আমরা এটা দেখবো একটু পরে, যে আসলে ডিসলোকেশন থাকার কারণেই আমরা এই স্ট্রেনদেনিং মেকানিজম, যেটা বারবার ফার্স্টের দিকে বলতেছিলাম, এটার একটা বড় ইফেক্ট আমরা দেখবো, যে ডিসলোকেশনটা অনেক বড় একটা রোল প্লে করে। এখন আমরা দেখবো যে আসলে ডিসলোকেশন জিনিসটা কি। ফার্স্টে যদি এজ ডিসলোকেশন সম্পর্কে একটু পড়ি। এজ ডিসলোকেশন মানে হচ্ছে যে আমরা একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম যদি একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে থাকে,
ধরো এই ধরনের একটা ক্রিস্টাল স্ট্রাকচার ছিল নরমাল, তার মধ্যে মাঝখানে কোনো একটা কারণে একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম চলে আসছে, এবং এই এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস এর কারণে এই ক্রিস্টাল স্ট্রাকচারে একটা ডিসটরশন চলে আসছে। অবশ্যই বুঝাই যাচ্ছে, তুমি দেখো উপরের দিকটা অনেক বেশি কি বলে এটাকে, মানে টেনসাইল কি বলে কম্প্রেসিভ ফোর্সে আছে, বুঝাই যাচ্ছে। তো হোয়াটএভার, এই কেসটার ক্ষেত্রে আমরা এটাকে আমরা বলবো ডিসলোকেশন, কারণ এটা একটা লাইন অফ অ্যাটম ধরে প্রবলেম, একটা লাইন অফ অ্যাটম এক্সট্রা আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা বলবো ডিসলোকেশন। এখন ডিসলোকেশনের দুই একটা জিনিস জানা জরুরি। এক নম্বর হচ্ছে ডিসলোকেশন লাইন, আর একটা হচ্ছে বার্গারস ভেক্টর। তো ডিসলোকেশন লাইনটা হচ্ছে যে যখন আমাদের এই ধরনের এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম থাকবে, তখন আমি কিভাবে বুঝাবো যে এখানে ডিসলোকেশন আছে, তখন আমরা একটা উল্টা টি, মানে উল্টা টি দিয়ে আমরা বুঝাই, এবং উল্টা টি দিয়ে বুঝাই যে এইখানে এই উপরের দিকে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম আছে। যদি আমাদের নিচের দিকে থাকতো তাহলে আমরা নরমাল টি লিখতাম, যাতে করে বুঝাই দিতাম যে নিচের দিকে আমাদের এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম আছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ডিসলোকেশন লাইন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে বার্গারস ভেক্টর। বার্গারস ভেক্টর হচ্ছে এই দিকে দেখাচ্ছে। বার্গারস ভেক্টর হচ্ছে যখন ডিসলোকেশন মুভ করবে, তখন ওই মুভমেন্টের যেই দিকটা সেটাকে আমরা বলবো হচ্ছে বার্গারস ভেক্টর। অথবা আরেকভাবে যদি বলি, the magnitude of the lattice distortion associated with the dislocation is expressed in terms of Burgers vector। মানে হচ্ছে দেখো এই পজিশনে, এই উপরের দিকে যদি চিন্তা করো, তাহলে কিন্তু একটা ল্যাটিস ডিস্টরশন ক্রিয়েট হচ্ছে, এবং ডিস্টরশনের কারণে দেখা যায় যে আমাদের এই দিক বরাবর একটা ডিস্টরশন ক্রিয়েট হয়েছে। এখন তুই বলতে পারো তাহলে ওই উল্টা দিক বরাবর হইতে পারে, ভেক্টর তো আসলে একদিকে দেখাচ্ছে, তার উল্টা দিকে নেগেটিভ ভেক্টর আছে। সো আমরা ইন জেনারেল আমরা বলি যে এই দিকে হচ্ছে তার বার্গারস ভেক্টরটা, তবে তার উল্টা দিকেও চিন্তা করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা শুধুমাত্র জাস্ট বুঝার জন্য যে আসলে এখানে কি ঘটনাটা ঘটছে। একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম আছে, আর এক্সট্রা হাফ প্লেনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে উপর দিকে কম্প্রেসিভ জোন ক্রিয়েট হয়েছে, নিচের দিকে হচ্ছে টেনসাইল জোন ক্রিয়েট হয়েছে। এবং ডিসলোকেশন লাইনটা হচ্ছে যে আমরা উল্টা টি দিয়ে আমরা বলি, অথবা নরমাল টি দিয়ে বলি, যাতে করে বুঝতে পারি যে উপরে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম নাকি নিচে হাফ প্লেন অফ অ্যাটম আছে, আমরা সেটা জানতে পারি। তো এটা গেল। এখন দেখো যে এখন কিভাবে আসলে একটা মেটেরিয়াল ডিফর্ম করে, একটু খেয়াল করো, খুব ইন্টারেস্টিং। এটা আমাদের লাস্ট টপিক, এটা দিয়ে আমরা শেষ করি। এখানে যে ঘটনা ঘটে যে এখানে একটা ডিসলোকেশন আছে। ডিসলোকেশন মানে বুঝছো যে এখানে একটা আমাদের এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম আছে। এখন আমি যদি এই দিক থেকে শিয়ার ফোর্স দেই বা নরমাল ফোর্স দিই, শিয়ার ফোর্স বাদ দাও, ধরো আমি ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে এখানে যে ঘটনাটা ঘটে, এই এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস করে কি এর ঠিক অ্যাডজাসেন্ট বা ঠিক তার পাশের যে প্লেনটা আছে, তার অ্যাটম গুলাকে কি বলে রিপ্লেস করে যে বসে। তাহলে যদি রিপ্লেস করে যে বসতে হয়, তাহলে এই যেখানে আগের অ্যাটম গুলা ছিল, সে সরে যে আবার নতুন একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম ক্রিয়েট করতেছে। তার মানে আসলে কি ঘটনাটা ঘটতেছে, ডিসলোকেশনটা মুভ করতেছে বলা যায় না। সবাই কি ধরতে পারছি আমরা ব্যাপারটা? ইয়েস Yes, স্যার। sir. মানে সোজা কথা হচ্ছে, যখন আমরা এই এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম একটা ক্রিস্টাল আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বাইরে থেকে ফোর্স দিচ্ছি, এই ফোর্সের কারণে এই অ্যাটম গুলা এর আশেপাশে অ্যাটম গুলাকে সরিয়ে নিজে যে বসতেছে, বসার কারণে ওরে যে সরাচ্ছে, ও কোথায় যাবে? ও তো আর ভ্যানিশ হয়ে যায় নাই, ও আবার নতুন একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম ক্রিয়েট করতেছে। এভাবে করে যখন এটা মুভ করতে থাকে, করতে করতে যখন আমাদের ফোর্স আমরা দিতে দিতে দেখা যায় যে আলটিমেটলি একদম লাস্টের দিকে এসে আমাদের এই ধরনের একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম ক্রিয়েট হচ্ছে, এবং এইটার কারণেই প্লাস্টিক ডিফর্মেশনটা হয়। হোয়াট ইজ প্লাস্টিক ডিফর্মেশন? মনে আছে যে প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে যে আমি যখন লোড দেওয়ার পরে ওই ম্যাটেরিয়ালটা ডিফর্ম হয় মানে হচ্ছে তার শেপ চেঞ্জ হয় বা তার আকারের পরিবর্তন আসে, তখন আমরা সেটাকে বলি প্লাস্টিক ডিফর্মেশন। এবং এই ডিসলোকেশনটা কিন্তু প্লাস্টিক ডিফর্মেশনে একটা বড় রোল প্লে করে। আমি কি বুঝাতে পারছি তোমাদের? এবং এই দেখো এখানে তার ডাইমেনশনের চেঞ্জ চলে আসে। এবং দেখো এখানে এই কথাগুলো অলরেডি কিন্তু বলে ফেলছি, তারপরে আমি একটু পড়ে যাই। দেখো, দ্য অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাকম্পানি দ্য মোশন অফ ডিসলোকেশন, অবশ্যই। এবং এখানে দ্য এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস মুভস অ্যালং দ্য স্লিপ প্লেন। স্লিপ প্লেন বলতে বোঝাচ্ছি এই যে যেই প্লেন, এই যে দেখো এই প্লেন বরাবর সে মুভ করতেছে, এবং এটাকে আমরা স্লিপ প্লেন বলি। স্লিপ করতেছে, স্লিপ মানে বুঝছো তো, স্লাইড করে করে আগাচ্ছে, সোজা কথা। সো এটাকে আমরা স্লিপ প্লেন বলি। এই স্লিপ প্লেনের উপরের দিকের অ্যাটম গুলো কিন্তু আস্তে আস্তে মুভ করে করে আগাচ্ছে। এবং এখানে এক্সট্রা হাফ প্লেন অ্যাটম লেভেল এ তে হচ্ছে ডিসলোকেশন মুভস ওয়ান অ্যাটমিক ডিসটেন্স টু দ্য রাইট।
আহ, মানে একটা একটা অ্যাটমিক ডিস্টেন্স রাইটে চলে আসতেছে, এতে করে কি হচ্ছে নতুন একটা ডিসলোকেশন ক্রিয়েট হচ্ছে। এভাবে করে করে আলটিমেটলি সি পজিশনে আসলে যেটা হবে যে একটা স্টেপ ফর্ম করবে, যাতে করে একটা নতুন এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম ক্রিয়েট হয়ে গেল। এবং এই কারণে দেখা যায় যে এদের আমাদের মানে কি বলে প্লাস্টিক ডিফর্মেশন ক্রিয়েট হয়। এবং এটার যে মোশনটা সেটাকে অনেকটা ক্যাটারপিলার মোশন বলা হয়। এই যে দেখো তোমরা এটা দেখলে বুঝতে পারার কথা যে এই যে এক্সট্রা হাফ প্লেন অ্যাটম ছিল, ধরো এই যে এরকম উঁচা ছিল, এখন যখন এটা মুভ করে ডান দিকে যাচ্ছে তখন এই ক্যাটারপিলার মোশনের মতো এটা আস্তে আস্তে তার এটা ডান দিকে যাচ্ছে, এবং যেতে যেতে আলটিমেটলি দেখো এভাবে করে আগায় একটা বড় হয়ে গেল। স্যার এখানে কি অ্যাকচুয়ালি টেনসাইল ফোর্স দেওয়া হচ্ছে মনে হচ্ছে দুইটা দুই সাইডে। বাইরে থেকে ফোর্স না দিলে তো এটা হবে না। আমি তো এই কথাটা বলতেছিলাম যে প্লাস্টিক ডিফর্মেশন, সো আলাদা করে যখন ফোর্স দেই তখন ডিসলোকেশনটা কি রোল প্লে করে ওইটা আমরা বলতেছিলাম। সো হোপফুলি আমরা আশা করি বুঝতে পারছি। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে করো, নাহলে আমি শেষ করে দিব। তোমাদের অলরেডি 10 মিনিট ব্যাপারটা আছে। বুঝতে পারিনি স্যার, মানে স্যার যেরকম বার্গার একটা ছিল যে সেটা যদি একটু এক মিনিটে বলতেন। হ্যাঁ বার্গাস ভেক্টরটা এত কঠিন কিছু না, মানে কঠিন ভাবে চিন্তা করবা না। বার্গাস ভেক্টরটা হচ্ছে যে যেই ডিরেকশন বরাবর ডিসলোকেশনটা থাকে, বা তুমি এই যে ফোর্স দেওয়ার কারণে ডিসলোকেশন যে মুভ করতেছে যেই ডিরেকশনে, দ্যাট ইজ বার্গাস ভেক্টর। তো বার্গাস ভেক্টর যে এর মানে এই দিকই আজীবন থাকবে তা না, তার উল্টা দিক হইতে পারে। কথা কি বুঝছো? এটা কিছু না, একটা যেই ভেক্টর বরাবর আমি বুঝাই দিলাম যে এই বরাবর ডিসলোকেশন মুভ করতেছে। বুঝছো এবার? ইয়েস স্যার, এখন বুঝছি স্যার। যেটা সুবর্ণ কোশ্চেন করলা কি? স্যার ওই যে ওই স্লিপ প্লেন বরাবর মানে উপরে অর্ধেকে টেনসাইল আর নিচে অর্ধেকে কম্প্রেশন, মানে এটা কেন হচ্ছে ওই জায়গাটা বুঝতে পারিনি স্যার। এটা হচ্ছে যখন এই যে এই দেখো এক্সট্রা হাফ প্লেনটা থাকতেছে, তাই না? এক্সট্রা হাফ একটা ওর তো এখানে থাকার কথা না, ও একটু নতুন করে ঢুকছে সামহাও কোন একটা ক্রিস্টাল ইমপারফেকশন, এই কারণে তাহলে উপরের জায়গাটা স্কুইজ হয়ে আছে না? একটু আগে যেটা বলতেছিলাম অ্যাটমের ক্ষেত্রে, একটা অ্যাটম যখন যে বসে বড় একটা অ্যাটম, তখন যেমন তুমি একটু আগে জিজ্ঞেস করলাম যে তখন কম্প্রেসিভ ফোর্স হয়, তাহলে এক্ষেত্রে যদি একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম চলে আসে তাহলে কি টোটাল জোন জুড়ে একটা কম্প্রেসিভ জোন হয়ে যাবে না? এবার বুঝছো? মানে আমার তো সারি সারি অ্যাটম ছিল, আর নতুন আরেকটা সারি অ্যাটম যে ঢুকতেছে, তাহলে কি হবে? ওই জায়গাটা একটা ডিস্টরশন হবে না, একটা কম্প্রেসিভ ডিস্টরশন। হ্যাঁ ইয়েস স্যার। ধরো তোমরা 5টা লাইনে তোমরা দাঁড়ায় আছো খুব একদম ঘনিষ্ঠ ভাবে, এখন ওই জায়গায় আরো একটা লাইন আমরা মানে একটা আরেকটা রো আমি অ্যাড করতে চাচ্ছি ওই জায়গার মধ্যে, তাহলে কি তোমাদের মধ্যে একটা ধাক্কা ধাক্কি হবে না? এবার বুঝছো? ইয়েস স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এই জন্য উপরের দিকে কম্প্রেসিভ হচ্ছে, আর নিচের দিক তো তার মানে একটু ফাঁকা হয়ে গেছে, সো এই জন্য এটাকে আমরা বলি টেন্সের জন্য। তারপরে তুমি পড়ো, না পড়লে আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমাদের ক্লাস যেহেতু টাইম শেষ করতেছি। এটি নিয়ে স্যার একটা কথা ছিল স্যার, নেক্সট উইকে স্যার নেওয়া যায় স্যার, আজকের ক্লাসটার উপর পর্যন্ত স্যার, অর্থাৎ মেটাল এন্ড সিরামিক প্রসেসিং আর হচ্ছে ইম্পিউরিটিজ ইন সলিড। হ্যালো স্যার আমাদের সিটির ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ সরি, আসলে হঠাৎ ইন্টারনেট চলে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমাদের নেক্সট উইকে সিটিটা কবে দিবে, এটা কি ঠিক করছো? মঙ্গলবারে দিব হ্যাঁ বুঝছি না, আবার বলো। স্যার নেক্সট উইকে আজকের দিনটাই দিব, 5 তারিখে। 5 তারিখ? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের তো ক্লাস টাইম হয়ে গেছে, তো আমি আজকে এক্সট্রা ক্লাস নিতে পারতেছি না, শনিবার আমি এক্সট্রা ক্লাস নিব। আমি তারপর সিলেবাসটা স্যার আজকে পর্যন্ত স্যার দিয়েন প্লিজ। হ্যাঁ ওইটাই আমি চিন্তা করতেছি। আমি সিআর এর সাথে কথা বলবো, যেহেতু আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই তোমার প্রীতম বা সুবর্ণ কারোর সাথে আমি কথা বলে নিব। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই কি প্রেজেন্ট? একজন মনে অ্যাবসেন্ট নাকি? সিআর জানো কিছু কেউ অ্যাবসেন্ট কিনা? স্যার সিআর লিভ নিছে এখন, আমরা লিভ নিচ্ছি স্যার। ক্লাস শুরু হয়ে গেছে, এটা আমি আজকে একটু দেরি করে ফেলছি। আচ্ছা সমস্যা নেই স্যার। সবাই মনে প্রেজেন্টই, ওই যে একজন মনে অ্যাবসেন্ট। যাই হোক আমি এটা দেখবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার। আসসালামু আলাইকুম।